ছোঁয়ার কথা মতো পার্কের ভেতরে ঢুকে এত বড় চমক পাবে সিমি এটা ভাবতেও নিপেনি। গেইট ডিঙিয়ে দুপা বাড়াতেই তার পা থেমে যায়। স্তব্ধ হয়ে যায় সিমি, চোখ দুটো টলমল করে ওঠে, গলা শুকিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড ধূপবুক করছে। এ কোন পরিস্থিতির মধ্যে এসে পড়ল সে? পার্কের ছোট দোলনাতে বসে আছে পরী। সিফাত দোলনা দোলাচ্ছে, পরী খিলখিল করে হেসে উঠছে, সবগুলো দাঁত উঠেছে পরীটার। কি সুন্দর ঝকঝকে দাঁত, গায়ের রংটা শাদির মতো হয়েছে, অতিরিক্ত ফর্সা। সিমি বা সিফাত কেউই এত ফর্সা না। চোখ দুটো ঠিক সেলিমের মতো, আর হাসিটা সিফাতের মতো। হাসলে শব্দ হয় কম। সিমি দেখতে থাকে বাবা মেয়ের ভালোবাসা। তারা একসাথে থাকলে রকম সময় প্রতিদিনই আসত। একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাচ্চাটাকে মানুষ করতে পারত। বাচ্চাটার শৈশব অনুভব করতে পারত। সুন্দর একটা পরিবার হতেই পারত তারা। কিন্তু হলো না। রাগ অভিমান ভুলবোঝাবুঝি সম্পর্কটা নষ্ট করে দিল। সিমিকে একা করে দিল, বাচ্চাটাকে মাছাড়া করে দিল। বাবার আদর, পরীর জন্মের পরে সিফাত বাচ্চাটার মুখও দেখেনি। দোলনা থেকে নেমে এক দৌড়ে সিমির কাছে চলে আসে পরী। সিমি মুচকি হেসে কোলে তুলে নেয়। পরী মাথা গুজে সিমির বুকে। মেয়েটাকে কোলে নিলেই মেয়েটা এমন করে। কি শান্তি পায় এতে? অবশ্য শান্তি পায়। মায়ের শরীরে আলাদা একটা গ্রাণ আছে। মায়ের বুকে আলাদা একটা শান্তি খুঁজে পাওয়া যায়, যা এইটুকুনি পরী খুঁজে পেয়েছে। সিফাত অবাক হয়ে তাকিয়ে আছে। কত বছর পরে দেখল সিমি। পরী যখন সিমির পেটে আসে তখনও জানত না সিফাত। সিমিকে একা ফেলে সে চলে গিয়েছিল। 5 মাসের প্রেগন্যান্সির সময় সিফাত জেনেছে এবং দেখতে এসেছিল সিমিকে। সারা রাস্তা চিন্তা করতে করতে এসেছিল সিমিকে শক্ত করে খানিকক্ষণ জড়িয়ে রাখবে। কিন্তু আসার পরে কলিং বেল দিতেই সিফাতের ফোন বেজে ওঠে। স্ক্রিনে মীরা নামটা জ্বলজ্বল করতে থাকে। হ্যাঁ মীরা, সিফাত আর সিমির সংসারের কাল। এই নামটা ভেঙে দিয়েছে ওদের সাজানো গোছানো সংসারটা। সিমি দরজা খুলে দেখতে পায় সিফাত ফোনে কথা বলছে। মলিন দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকবে। সিফাত এক পলক দেখে সিমিকে, তারপর হনহনিয়ে চলে যায়। সেটাই ছিল তাদের শেষ দেখা। আজকে সিমিকে একদম অন্য রকম লাগছে। আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। মোটা হয়েছে, তবে আগের মতো চঞ্চলতা নেই। কি ভালো দেখাচ্ছে পরীকে সিমির বুকের মাঝে। মনে হচ্ছে ছোট্ট পরী বড় পরীর কাছে ঠাঁই পেয়েছে। মামনি তুমি আমাকে দেখতে আসো না কেন? আমি তোমায় এতগুলো মিস করি। পরী 2 হাতে সিমির গলা জড়িয়ে ধরে বলে। সিমি জবাব দেয় না, মলিন হাসে। জানো মামনি, আমার হাত কেটে গিয়েছিল। পরী হাত দেখায়। এখনও একটু দাগ রয়েছে। সিমি চুমু খায় কাটা জায়গায়। খেয়েছ? সিমি জিজ্ঞেস করে পরীকে। পরী মাথা নাড়ায়। মানে সে খায়নি। সিমি দুধ এনেছে। সে আন্দাজ করেছিল পরী খায়নি, তাই হোটেল থেকে গরম দুধ আর দোকান থেকে ফিটার কিনে এনেছে। সিমি পরীকে নিয়ে বসে ফিটার বের করে পরীকে কোলের মধ্যে শুইয়ে দেয়। তারপর ফিটার মুখে দেয়। পরী খেতে থাকে। গভীর দৃষ্টিতে সিফাত এই দৃশ্য দেখছিল। দীর্ঘ শ্বাস ফেলে সিমির পাশে এসে বসে। বুক কাঁপছে তার। অপরাধবোধ, অভিমান, ভাগ্যের ওপর পাহাড় সমান রাগ, সব কিছু জেকে ধরেছে সিফাতকে। ভালো আছো? সিমির বুকটা কেঁপে ওঠে। জীবন থেকে সুখ শব্দটা কেড়ে নিয়ে এখন জিজ্ঞেস করছে ভালো আছো। ব্যাপারটা হাস্যকর। ভালো থাকতে দিল কই? মনের কথা মনে চেপে হাসিমুখে জবাব দেয় সিমি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সিফাত আর কি বলবে বুঝতে পারছে না। কি বলবে? সরি বলবে সিমিকে? এতটাই অন্যায় করে ফেলেছে যে এখন সরি বলতেও বুক কাঁপছে, গলা চেপে আসছে। আমাকে জিজ্ঞেস করবা না কেমন আছি? সিমি হাসে। ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়েছিলেন। নিশ্চয় ভালো আছেন। আমি ভালো নেই সিমি। কথাটা বলতে গিয়েও বলতে পারে না সিফাত। গলা ধরে আসে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেয়। পরীকে ছাড়া আমি থাকতে পারছি না। ভাবছি ওকে নিয়ে যাব। ওহহ, আমার এই সুখটুকু আপনার সহ্য হচ্ছে না? পরীকে একটুখানি দেখতে পারি, ছুতে পারি, এটাও ভালো লাগছে না? কই পরীকে নিয়ে যেতে চাচ্ছেন? আমি জানি না জীবনে কি এমন পাপ করেছিলাম যে আল্লাহ আপনার সাথে জুড়ি বেঁধে দিয়েছিল আমার। নিশ্চয় বর্ষর কোনো পাপ করেছিলাম। জীবনে অনেক মানুষ দেখেছি, স্বার্থপর মানুষও দেখেছি, কিন্তু আপনার মতো দেখিনি। আজকে আপনার মনে হচ্ছে পরীকে ছাড়া আপনি থাকতে পারবেন না। কিন্তু এতদিন পরী যখন অসুস্থ হয়ে পড়ে থাকত, যখন বাচ্চাটা একটু খাবারের জন্য কান্না করত, তখন কোথায় ছিলেন? আজকে আপনাকে বাবা বলে ডাকছে বলে মন গলে যাচ্ছে।
কিন্তু বাবা ডাকটা শোনার জন্য যে কষ্ট করতে হয় সেটা আপনি কখনোই করেননি। আমার পরীকে নিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববেন না, তাহলে আপনাকে আমি খুন করে ফেলব। সিফাত এমনিতেও পরীকে নিবে না, নিতে চাইলেও সাদি দিবে না বা পরী যাবে না, এটা জানে সিফাত। শুধুমাত্র সিমির থেকে কথা বের করার জন্য বলেছিল। সিফাতের মন বলছে সিমি আরও কিছু বলুক, যত রাগ অভিমান আছে সব বলে দিক। সিফাত শুনতে চায়, কিন্তু সিমি আর কথা বলে না। সে পরীকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। খেতে খেতে পরী ঘুমিয়ে পড়েছে। ছোঁয়ার ওপর রাগ হয় সিমির। সিমি বুঝতে পারছে ছোঁয়া ঠিক কি করতে চাইছে, কিন্তু ছোঁয়াকেও বুঝতে হবে এটা হওয়ার না। ছোঁয়া যেটা চাইছে সেটা কোনোদিনও হবে না। সিফাত সিমির হাতের ওপর হাত রাখে। চমকে ওঠে সিমি, তাকায় সিফাতের দিকে। আমায় ক্ষমা করা যায় না সিমি? সিমি সিফাতের থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে আলতো হেসে বলে, আপনি নিজে নিজেকে ক্ষমা করতে পেরেছেন? জানি পারেননি। আপনি যেটা করেছেন সেটা ক্ষমার অযোগ্য। তাই শুধু শুধু ক্ষমা চেয়ে নিজেকে আর ছোট করবেন না। মুক্তি দিব আপনাকে। উকিলের সাথে কথা বলেছি আমি। কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন। সিমি একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলে, কাল অবধি চিন্তা করেছিলাম আপনার সাথে কথা বলবো, সবটা ঠিক করা যায় কি না চেষ্টা করব। কিন্তু আজকে আপনার মুখটা দেখে কেন জানি আমার অসহ্য লাগছে। আপনি কখনোই ভালো হবেন না। কুকুরের লেজ সোজা হওয়ার নয়। ভালো থাকুন, আমি সব সময় দোয়া করি। ছোঁয়াকে ক্লাসে দিয়ে সাদি আবার এসে বসে রিমির সামনে। রিমির চোখ মুখ অন্ধকার, সে নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবছে। সাদি সামনে বসতেই তাকায় সাদির দিকে। কত পার্থক্য এই সাদির মধ্যে। আগেকার সাদি রিমি বলতে পাগল ছিল, আর এখনকার সাদি যেন চেনেই না। ভালোবাসা কি বদলে যায়? ভালোবাসলে ভালোবাসার মানুষকে মন থেকে সরানো যায়? দ্বিতীয় কাউকে মনে জায়গা দেওয়া যায়? সাদি দিল যে, কি করে পারল? রিমির এসব ভাবনার মাঝেই সাদি বলে ওঠে, রিমি তুমি আমাকে ছেড়েছ 3 বছর আগে। আমার পরি তখন এই টুকুনি বাচ্চা। তোমার মনে আছে আমি তোমার হাত ধরে কান্না করেছিলাম, পাগলের মতো তোমার বাড়ির সামনে পড়েছিলাম। তোমাকে মানানোর কত চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি মানলে না। কিছু মন গড়া কারণ মিথ্যে অপবাদ দিয়ে চলে গেলে। অনেক ভেঙে পড়েছিলাম আমি। নিজেকে সামলে উঠতে অনেকটা সময় লেগেছিল। ছোঁয়াকে বিয়ে করার আগের দিন পর্যন্ত আমি তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। কিন্তু তুমি আসলে না। খোঁজ নিয়ে জেনেছিলাম তুমি ভালো নেই। তুমি ভালো থাকবেও না। অন্যকে কষ্ট দিয়ে কখনোই ভালো থাকা যায় না। ছোঁয়া আমার জীবনের ধ্রুব তারার মতো। মেয়েটা আমাকে ভালোবাসে। আমি তাকে ভালোবাসি কি না জানি না, তবে মায় পড়েছি। ছোঁয়া নামক মেয়েটার মায়া আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার সুন্দর একটা পরিবার আছে। এই কথাগুলো আমি তোমাকে কাল ফোনেও বলতে পারতাম, কিন্তু কেন বলিনি জানো? আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম ছোঁয়ার ভালোবাসা, মেয়েটার সরলতা। জীবনে প্রথমবার আজকে মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রিমি সাদির কথাগুলো মন দিয়ে শুনে তাচ্ছিল্য হাসে। তুমি আমাকে রিজেক্ট করছো? একদম না। বিবাহিত পুরুষকে কখনোই প্রপোজাল দেওয়া যায় না। সেই হিসেবে তুমি আমায় প্রপোজাল দাওনি, তাহলে রিজেক্ট করব কিভাবে? তুমি জাস্ট একটা ভুল ধারণা নিয়েছিলে, আমি সেটা ক্লিয়ার করে দিলাম, এইটুকুই। তোমার কি মনে হচ্ছে ছোঁয়া সারাজীবন এমনই থাকবে? ওর বাড়ন্ত বয়স, এখন আবেগে ভাসছে। 2 দিন পরে নিজের আবেগ কাটিয়ে উঠবে। তখন তুমি কি করবে? ভবিষ্যৎ ভাবছি না। আজ আছি কাল নাও থাকতে পারি। এত ভেবে কি হবে? তবে তখন এমন হলে মেনে নিব, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি নিজেরটা ভাবো। ফিরে যাও শ্বশুর বাড়ি, স্বামীকে সেবা করে সুস্থ করে তুলো। রিমি জীবনটা সুন্দর, তবে আগে নিজের মন সুন্দর করতে হবে। উপদেশ দেওয়া হয়ে থাকলে যাও এখন। তোমার থেকে উপদেশ নেওয়ার জন্য বসে নেই আমি। সাদি দীর্ঘ শ্বাস ফেলে ভালো থেকো বলেই সে বেরিয়ে যায়। মনের মধ্যে একটা পাথর চাপা ছিল, এখন সেটা সরে গেছে। ছোঁয়ার প্রতি একটা ভুল ধারণা ছিল। সাদি ভেবেছিল ছোঁয়া বুঝি গলে যাবে, তাকে রিমির সাথে মেনে নিবে। কিন্তু নাহহ বউ তার একদম পারফেক্ট। সাদি হাসে। একটার দিকে পরীকে নিয়ে বাড়ি চলে আসে ছোঁয়া। আজকে মনটা বেশ ফুরফুরে তার। সিফাত এবং সিমিকে গল্প করতে দেখেছে। এভাবেই একদিন তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবে ছোঁয়া। দোষী যেই হোক শাস্তি পেয়েছে সে। একটা ভুলের জন্য সারাজীবন শাস্তি দেওয়া অনুচিত। ভুল করলে তাকে শাস্তি দিয়ে ক্ষমা করতে হয়।
বাসায় ফিরে পরীকে গোসল করিয়ে খাইয়ে নিজে গোছল সেরে সাবিনা বেগমের রুমে যায়। তিনি টিভি দেখছিল, আর তার পাশে বসে টিভি দেখছে কাজের মেয়েটি, যাকে আজকেই এনেছে সাদি। বয়স কম, স্বামী ছেড়ে চলে গেছে, এখন সে একা থাকে। দেখতে ভীষণ মায়াবী, বাবা মা কেউ নেই তার। আম্মু আসুন খাবো। ছোঁয়া জানে সাবিনা বেগম তার জন্য অপেক্ষা করছে। ছোঁয়া আসলেই সে খাবে। ছোঁয়ার ডাকে সাবিনা বেগম টিভি বন্ধ করে যায়। মেয়েটির নাম রোজিনা, তিনিও আসে, খাবার বেড়ে দিতে থাকে ওনাদের। রোজিনাকেও খেতে বলে ছোঁয়া, কিন্তু সে খাবে না। রান্না শেষ করে খেয়েছে সে, তাই দুজন খেতে থাকে। খেতে খেতে সিফাতের কথা গল্প করে ছোঁয়া সাবিনা শুনতে থাকে, এবং ছোঁয়ার কথায় বেশ বুঝতে পারে তার ছেলে খুব দ্রুতই ফিরে আসবে তার কোলে। খাওয়া শেষে রুমে চলে যায় ছোঁয়া। পরী ঘুমাচ্ছে, কিন্তু ছোঁয়া কি করবে? কখন বই পড়ে। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বই ছেড়ে উঠে পড়ে নামাজ পড়ে পরীকে দুধ খাওয়ায়। পরী চলে যায় সাবিনা বেগমের কাছে, আর ছোঁয়ার মনে চলে আসে এক অসম্ভবনীয় দুষ্টুমি। সে আলমারি খুলে সেই দিনের সেই ড্রেসটা বের করে, ওয়াশরুমে ঢুকে জামা পাল্টে ওই ড্রেসটা পরে ফেলে। বেশ নাদুস ছোঁয়া, ড্রেসটাতে তাকে বেশ মানিয়েছে। ছোঁয়া ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, ঘুরে ঘুরে নিজেকে দেখতে থাকে। ছোট হাতার জামাটা, লম্বায় হাঁটুর একটু ওপরে, দারুণ লাগছে দেখতে। ছোঁয়া চুলগুলো হাতখোপা করে নেয়, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেয়, চোখে হালকা করে কাজল। নিজেকে দেখে নিজেই হেসে ফেলে ছোঁয়া। তখনই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে সাদি। দরজা বন্ধ করে সামনে তাকাতো তার চোখ দুটো ছানাবড়া হয়ে যায়। এ কাকে দেখছে? ছোঁয়া হেসে তাকিয়ে থাকে সাদির দিকে। সাদি শুকনো ঢোক গিলে হাতের ফাইল আর ব্যাগ সোফায় রাখে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় ছোঁয়ার থেকে। আমতা আমতা করে বলে, কি পড়েছ এসব? ছোঁয়া এগিয়ে আসতে থাকে সাদির দিকে। সোফায় বসে পড়ে সাদি। ছোঁয়া এসে সাদির দিকে ঝুঁকে। সাদি বড় বড় চোখ করে তাকায়। ছোঁয়া সাদির কোলে বসে পড়ে সাদির গালে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? সাদি একটু পরপর ঢোক গিলছে, আরও একবার ছোঁয়াকে পর্যবেক্ষণ করে আমতা আমতা করে বলে, সুন্দর। ছোঁয়া নাকমুখ কুচকে ফেলে সাদির শার্টের কলার টেনে বলে, সুন্দর লাগছে আমিও জানি। অন্য কিছু বলুন। সাদি পড়ে যায় বিপাকে। কি বলবে সে? ছোঁয়াকে করা গলায় ধমক দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। ছোঁয়া মুখটা আরও একটু এগিয়ে নিয়ে বলে, বলুন জলদি। সাদি চোখ বন্ধ করে বলে, হ হ হ হ। তারপর ট ট ট। একসাথে কি হয়? হট ট। ছোঁয়া হেসে ফেলে সাদির গলা জড়িয়ে কণ্ঠনালীর ওপর ঠোঁট ছোঁয়ায়। ঠোঁট ছুঁয়ে নিজেই কেঁপে ওঠে, লজ্জায় সিটিয়ে পড়ে উঠে যেতে নেয় সাদির কোল থেকে, কিন্তু পারে না, কারণ সাদি কোমর জড়িয়ে ধরেছে। এবার ছোঁয়ার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সাদি ছোঁয়ার বুকে মাথা রেখে বলে, এভাবে আর কখনো সাজবে না, তোমাকে মারাত্মক লাগে। আগে বড় হও, তারপর আমি তোমাকে সারাক্ষণ এমন সাজিয়ে রাখব। এখন তুমি ছোট ছোটর মতো থাকবে, বুঝেছ? ছোঁয়া আনমনে বলে ওঠে, বড় হয়ে গেছি আমি। সাদি ছোঁয়ার বুক থেকে মাথা তুলে নাক টেনে দিয়ে বলে, আমাকে সামলানোর মতো অত বড় হওনি এখনো। আপনাকে সামলাতে কত বড় হতে হবে সেটা পরে জানলেও চলবে। আপাতত জামা পাল্টে এসো। ছোঁয়া আবার উঠতে যায়। সাদি বাধা দেয়। ছোঁয়ার দুই গালে হাত দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায়। ছোঁয়া চোখ দুটো বন্ধ করে ফেলে চুমু দিয়ে ছোঁয়াকে ছেড়ে দেয় সাদি। ছোঁয়া এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মাঝরাতে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। আড়মোড়া ভেঙে উঠে বসে অনুমানিক রাত 2টা বাজবে হয়তো। এমনিতে কখনোই ছোঁয়ার ঘুম ভাঙে না, আজকে হঠাৎই ভাঙল। সাদি ঘুমিয়ে আছে, তার বুকের ওপর পরী শুয়ে আছে। দৃশ্যটা দেখে মুচকি হাসে ছোঁয়া। পরী সব সময় সাদির বুকের ওপর ঘুমায়, এটা তার অভ্যাস। ছোঁয়া এগিয়ে যায়, সাদির হাত জড়িয়ে শুয়ে পড়ে। লোকটার শরীর থেকে মন মাতানো একটা সুবাস আসে, যা একদম হৃদয় পর্যন্ত নাড়িয়ে দেয়। লোকটাকে এত ভালো কেন লাগে? ছোঁয়া মাথা উঁচু করে সাদির কপালে চুমু এঁকে দেয়, তারপর লজ্জায় গুটিসুটি মেরে সাদির গা ঘেঁষে শয়। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো আজকেও রান্নাঘরে যায় ছোঁয়া, কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় রোজিনা রান্না করছে। রোজিনা এখানেই থাকে, সাদিই থাকতে বলেছে। ছোঁয়া রোজিনাকে হেল্প করতে থাকে। হঠাৎ করেই ছোঁয়ার মায়ের কথা মনে পড়ে যায়। অনেক দিন মাকে দেখা হয় না। বাড়ির জন্য মন কেঁপে ওঠে ছোঁয়ার। বাড়ি যেতে ইচ্ছে করছে তার,
আপা মনি কি হইল আপনার? ছোঁয়াকে রকম অন্য মনস্ক দেখে জিজ্ঞেস করে শিউলি। ছোঁয়া পেঁয়াজ আর ছুরি রাখে। আমার মাকে দেখতে ইচ্ছে করছে। আমি আসছি। হ্যাঁ, আপনি কাজ করুন বলেই ছোঁয়া এক দৌড়ে রুমে চলে যায়। সাদি অফিসের জন্য রেডি হচ্ছিল। পরি এখনও ঘুমোচ্ছে। ছোঁয়া সাদির সামনে গিয়ে দাঁড়ায়। আমি বাড়িতে যাব। সাদি তাকায় এক পলক ছোঁয়ার দিকে। কাল যেও। আমি এখনই যাব। আমার মায়ের জন্য মন খারাপ করছে। আমি মাকে দেখব। এখনই যেতে চাই। সাদি খানিকক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের দিকে। তারপর বলে, ঠিক আছে, থাকব আমি আজকে, কাল আসব। সাদি এবার ভাবনায় পড়ে যায়। ছোঁয়া যাবে মানে পরিও যাবে। এদের দুজনকে ছাড়া সে থাকবে কি করে? তাও আবার গোটা একটা রাত। এখন যাও, বিকেলে আমি নিয়ে আসব। না না, আমি আজকে আসব না, কাল আসব। ছোঁয়ার জেদের কাছে হার মেনে যায় সাদি। পারমিশন দিয়ে দেয়। ছোঁয়া দৌড়ে চলে যায় সাবিনার রুমে শাশুড়ির থেকে পারমিশন নিতে। সাবিনা প্রথমে না করলেও ছোঁয়ার জোরাজুরিতে হ্যাঁ বলে। ছোঁয়া আবার দৌড়ে চলে যায় রুমে। পরীকে তুলে ফ্রেশ করিয়ে দেয়। তারপর নিজেও তৈরি হয়ে নেয়। সাদি শুধু দেখছে। মেয়েটা একটু বেশিই বাচ্চা। কলেজ ব্যাগে জামা ভরে নেয়। তারপর পরীকে কোলে তুলে ব্যাগ হাতে নিয়ে সাদির সামনে গিয়ে বলে, চলুন। সাদি পরীকে কোলে নেয়। খেয়ে যাবে না? না না, খাবো না, বাসায় গিয়ে মায়ের হাতে খাবো। মাকে খাইয়ে দিতে বলবো। চলুন তো আপনি। সাদিও আর কথা বাড়ায় না, হাঁটতে থাকে। ছোঁয়ার চক্করে সাদিরও আর খাওয়া হয় না। সারা রাস্তা ছোঁয়াকে দেখেছে সাদি। মেয়েটা কতটা খুশি বাড়িতে যেতে পেরে। সাদির ইচ্ছে করছিল ছোঁয়াকে বলতে, 2 দিন বেশি থেকে এসো। কিন্তু বলতে পারে না, ওদের ছাড়া যে সাদি ভালো থাকবে না। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যায় ওরা। ছোঁয়া গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে প্রাণ খুলে হাসে। এতক্ষণে শান্তি লাগছে। আসুন না, বাবা মা ভীষণ খুশি হবে। সাদি আলতো হেসে গাড়ি থেকে নামে। ছোঁয়া পরীকে কোলে তুলে নেয়। সাদি অনেক অনেক জিনিস এনেছে। সেগুলো হাতে নিয়ে এগোতে থাকে। 2বার কলিং বেল দিতেই সিমি এসে দরজা খুলে। ছোঁয়া আর সাদিকে দেখে ভীষণ অবাক হয়। তুই? ছোঁয়া এক হাতে জড়িয়ে ধরে সিমিকে। তোমাদের ভীষণ মিস করছিলাম। শফি দোকানে যাবে বলে তৈরি হয়ে বেরিয়েছিল। ছোঁয়া পরীকে সিমির কোলে দেয়। তারপর ছোঁয়া বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সফিও পরম যত্নে মেয়েকে আগলে নেয়। নাজমাও এতক্ষণে বেরিয়ে আসে। মেয়ের জামাই দেখে তিনিও খুশি হয়। ছোঁয়া মাকে জড়িয়ে ধরে। পরীকে শফি কোলে নিয়ে। সিমি সাদির হাত থেকে জিনিস নিয়ে তাকে ভেতরে এসে বসতে বলে। সাদি এসে সোফায় বসে। সফিও সাদির পাশে বসে পরীকে কোলে নিয়ে খোঁজ খবর জানতে চায়। ছোঁয়া মায়ের সাথে কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে ছোঁয়া অবাক হয়ে যায়। কারণ সেখানে রিমি রান্না করছে। ছোঁয়া ভ্রু কুঁচকে তাকায়। সিমি ছোঁয়ার কৌতূহল বুঝতে পেরে বলে, ও কাল এসেছে আমাদের বাড়িতে। ছোঁয়া আলতো হাসে। রিমি আপু ভালো আছো? রিমি জবাব দেয় না, সে তার কাজে মন দেয়। সিমি ছোঁয়াকে জিজ্ঞেস করে, হঠাৎ আসলি? সকালে কিচেনে গিয়ে দেখি কাজের আন্টি রান্না করছে। তখনই মায়ের কথা মনে পড়ে গেল। সাধুকে বললাম, তিনি আসার পারমিশন দিল। চলে আসলাম। নাজমা আবারও মেয়েকে জড়িয়ে ধরে। মা, তুমি পরীকে কেন কোলে নিলে না? আমি যখনই এই বাড়িতে আসব তুমি সবার আগে পরীকে কোলে নিবে। পরীকে আদর করবে, বুঝেছ? নাজমা জবাব দেয় না। ছোঁয়া আবারও বলে, মা, পরী আমার মেয়ে, তাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। না হলে আমি এই বাড়িতে আসব না। রিমি ফোন কেটে বলে, আবেগ কন্ট্রোল করতে শিখ ছোঁয়া। না গো আপু, আমি আবেগ নিয়ে বাঁচতে চাই। আমি আবেগেই থাকতে চাই। সবাই আবেগ কন্ট্রোল করলে আবেগী হবে কে? রিমি চোখ পাকিয়ে তাকায়। ছোঁয়া সেদিকে খেয়াল দেয় না। মা, পরী সকাল থেকে কিছুই খায়নি। তুমি খাওয়াবে আজকে। মেয়ের জেদের কাছে হার মেনে নাজমা পরীর কাছে যায় দুধ নিয়ে। মেয়ে মেনে নিয়েছে তার সতীনের মেয়েকে। তার মানতে সমস্যা কোথায়? সিমি আর ছোঁয়া খাবার টেবিল সাজায়। সাদি আর শফি এখনও গল্প করেই যাচ্ছে। টেবিলে সব খাবার দিতে দিতে পরীকে খাওয়ানো শেষ হয়ে যায়। শাশুড়ি পরীকে খাওয়াচ্ছে দেখে সাদিও বেশ খুশি হয়। তারপর সবাই মিলে খেতে বসে। রিমিও আসে। আর রিমি গিয়ে সাদির পাশের চেয়ারে বসে পড়ে। সাদিও ভদ্রতার খাতিরে কথা বলে। সকালে রুটির সাথে করলা ভাজি খায় সাদি। কিন্তু এই বাড়িতে মাংস রান্না করা হয়েছে। তবুও সাদি চুপচাপ খেতে থাকে। ছোঁয়াকে খাইয়ে দিচ্ছে নাজমা বেগম। জানো মা, কালকে আমার শাশুড়ি খাইয়ে দিয়ে আমায়। উনি আমাকে ভীষণ ভালোবাসে।
তার ছেলেমেয়ের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু কখনোই প্রকাশ করে না, মুখটাকে গম্ভীর করে রাখে। আমিও কম যাই না, ওনার সাথে দুষ্টুমি করি। নাজমা হাসে মেয়ের কথা শুনে, মেয়ের সুখ দেখে প্রাণ ভরে দোয়া করে। সাদি ও ছোঁয়ার কথায় খুশি হয়। তার মা প্রথম প্রথম মেয়েটার সাথে বাজে ব্যবহার করেছে, তবুও মেয়েটা সেসব কাউকে বলল না। সাদির খাওয়া শেষ, সে টিস্যু দিয়ে হাত মুছে বলে, আমি এবার যাব। শফি বলে, সে কি বাবা, আজকের দিনটা থেকে যাও। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, রাতে আসবনি, আর কাল সারাদিন থেকে সন্ধ্যায় যাব। সাদির কথা শুনে সকলেই খুশি হয়, শুধু রিমি মুখ ভার করে থাকে। সাবধানে যাবেন। সাদি পরীর কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া আলতো হাসে, চাচা আপনি এরকম একটা ছেলের সাথে ছোঁয়াকে কেন বিয়ে দিলেন? আবার তার একটা বাচ্চা আছে। শফি কিছু বলার আগেই ছোঁয়া বলে, কেন আপু, তাতে তোমার কি সমস্যা? আমার বর লাখে একটা, আর আমার মেয়ে আমার কলিজা। তুমি একদম বর আর মেয়ে নিয়ে কিছুই বলবে না, বলে দিলাম। রিমি আর কথা বলে না। আর তখনই ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে সিফাত নামটা জল জল করছে। ছোঁয়া নাম্বারটা জোগাড় করেছে খুব কষ্টে, সিনিয়রদের থেকে। কিন্তু সিফাত কেন কল দিচ্ছে? চলবে।